হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবারও বিজনেস স্টাডিজ জোন বিএজেড এ স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এটি সম্পর্কে আলোচনা করব। তো যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে ভিডিওগুলো মিস না করো। তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটি করো। তো প্রথমে আমরা জানবো লেনদেন কি। এই অধ্যায়ের নামই লেনদেন, তো লেনদেন সম্পর্কে জানতেই হবে। তো লেনদেন শব্দের অর্থ হলো গ্রহণ ও প্রদান বা দেওয়া নেওয়া। তো এর সংজ্ঞা আছে এই ভাষায়, মানে হিসাব বিজ্ঞানের ভাষায় এর সংজ্ঞা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তো লেনদেন হলেই হবে না, সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। ঠিক আছে, যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয় তাহলে সেটা হিসাব বিজ্ঞানের ভাষায় সেটা লেনদেন হবে না। তো লেনদেনের প্রকারভেদ, লেনদেন দুই প্রকার, একটা হলো বাহ্যিক লেনদেন, একটা হলো অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কি, যেগুলো আমরা বাইরে লেনদেন করি, একটা প্রতিষ্ঠানের বাইরে সব লেনদেন করি, যেমন ক্রয় করে বাইরে থেকে, বিক্রয় করে বাইরে, ঠিক আছে, এগুলো বাহ্যিক লেনদেন। আর অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ভিতরের যেসব লেনদেন, যেমন অপচয়, তারপরে মজুত পণ্যের ক্ষতি, এগুলো হলো অভ্যন্তরীণ লেনদেন। তো এখানে লেখা আছে বাহ্যিক লেনদেন হচ্ছে যে অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষ বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, যেমন সরবরাহকারীর কাছ থেকে পণ্য ক্রয়, বাড়িওয়ালাকে ভাড়া প্রদান। ঠিক আছে, তো বাহ্যিক লেনদেন হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে আহ আর্থিক দিক থেকে অর্থনৈতিক ঘটনা ঘটবে। ঠিক আছে, আর অভ্যন্তরীণ লেনদেন কি, যা যা ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, এটা শুধু ব্যবসার মধ্যে থাকবে, এটা ব্যবসার বাইরে যাবে না। ঠিক আছে, এটা মেশিনের অবস্থা বা মূল্যহ্রাস, মজুত পণ্যের ক্ষতি হলে হবে। লেনদেন নগদ টাকা ছাড়াও বাকিতে বা অদৃশ্যভাবে ঘটে, যেমন সম্পদের অবস্থা, যেমন যখন একটা আমরা আসবাবপত্র বা সম্পদ ক্রয় করি তখন প্রতি বছরই তার অবচয় ঘটে কিছু কিছু করে। যেমন তোমার যদি একটা মোবাইল ফোন ক্রয় করছো, যে মোবাইল ফোন তুমি ক্লাস করছো, সেটা তুমি ক্রয় করেছো, সেটা তুমি যখন কিনেছো, হয়তো ধরা যাক সেটা কিনছো তুমি 10,000 টাকা দিয়ে, কিন্তু যখন তুমি 2 বছর ব্যবহার করবা এবং আবার বিক্রি করতে যাবা, তুমি কি 10,000 টাকা বিক্রি করতে পারবা? যদি তুমি ধরো 2,000 টাকা দিয়ে হয় প্রতি বছরের অবচয়, তাহলে তুমি 6,000 টাকা বিক্রি করতে পারবা 2 বছর পর। তাহলে এই 4,000 টাকা এটা তো অবচয়। ঠিক আছে, তো এরপরে কি আছে, লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের প্রকৃত ও বৈশিষ্ট্য, প্রকৃতি ও বৈশিষ্ট্য। প্রতিটি লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এটা তোমার জানতে হবে, তো চলো জানি। তা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তোমাকে আগেই বলছি লেনদেন হলেই হবে না, হিসাব বিজ্ঞানের ভাষায় এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এই ঘটনাটি টাকা দিয়ে পরিমাপ করা যাবে। যেমন এই এখানে উদাহরণ দেওয়া আছে, আগুনে পণ্য পুড়ে 20,000 টাকা ক্ষতি, এটা লেনদেন, কারণ আগুনে পণ্য পুড়ে গেছে যার কারণে আমার 20,000 টাকা ক্ষতি হয়েছে, এটা লেনদেন। কারণ আমার আর্থিক অবস্থা 20,000 টাকা কমে গেছে, এটা লেনদেন। ম্যানেজারের মৃত্যু, এটা লেনদেন নয়, এটা একটা ঘটনা, বাট এটা লেনদেন নয়, এটা আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। দ্বিতীয়ত, আর্থিক অবস্থার পরিবর্তন, অবশ্যই আমার আর্থিক অবস্থা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো ঘটনার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। যেমন এখানে 5,000 টাকা আসবাবপত্র ক্রয়, এটা লেনদেন। কিভাবে হলো, আমি যখন 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করছি, আমার কাছ থেকে নগদ টাকা 5,000 চলে গেছে এবং আমার এই 5,000 টাকা সমপরিমাণ আসবাবপত্র চলে আসছে আমার কাছে, তো আমার আর্থিক একটা অবস্থার পরিবর্তন ঘটছে। আর দ্বিতীয়তে লেখা আছে আসবাবপত্র ক্রয়ের অর্ডার দেওয়া হয়েছে, তো এটা লেনদেন নয়, কেননা আমি শুধু অর্ডার দিয়েছি, আমি আমার আসবাবপত্র পাইনি এবং আমি টাকাটাও পরিশোধ করি নাই, তো এটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেনি, তো এটা লেনদেন হিসেবে গণ্য হবে না। দত্ত সত্তা, তো গতকালকে তোমাকে লুকা প্যাসুলির কথাটা বলছিলাম, তিনি দত্ত সত্তার বা ডাবল এন্ট্রির উদ্ভাবক। তো এখানে প্রতিটি লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। যেমন কর্মচারীদের বেতন দিলে এক পক্ষ বেতন খরচ হিসাব হবে, অপর পক্ষ হবে অবদান হিসাব। ঠিক আছে, তো অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ ডেবিট আর এক পক্ষ ক্রেডিট। চলো এরপরে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, অবশ্যই প্রতিটি লেনদেন আরেকটি লেনদেন থাকা থেকে সম্পূর্ণ আলাদা হবে। ঠিক আছে, কোনো লেনদেনই কোনো লেনদেনের সাথে একসাথে মিশে যাবে না। এখানে উদাহরণস্বরূপ লেখা আছে 10,000 টাকার বাকিতে পণ্য বিক্রি একটি লেনদেন, 7 দিন পর টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। কিভাবে,
তখন তুমি 10,000 টাকার পণ্য বিক্রি করে দিচ্ছ, তখন তুমি সেটা দেনাদার হিসেবে লিখে দিচ্ছ। তো সেটা একটা যেমন তোমার জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার যখন তুমি 7 দিন পর সেই 10,000 টাকা পেয়ে যাচ্ছ, তখন তুমি নগদান হিসাব ডেবিট 7,000 টাকা দিবা এবং বিক্রয় হিসাব ক্রেডিট দিবা। সো এই দুটো লেনদেন সম্পূর্ণ আলাদা আলাদা হবে। তো দৃশ্যমান ওটা। তো এই লেনদেনগুলো দৃশ্যমান অদৃশ্যমান উভয় হয়ে থাকে। তো আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা দৃশ্যমান লেনদেন। আর আসবাবপত্রের অপচয় 1,000 টাকা, এটা অদৃশ্যমান। যেমন তুমি মোবাইল ফোনটা কিনছো, এটা দৃশ্যমান। যখন তোমার মোবাইল ফোনটা 2 বছর বিক্রি করবা, তখন যখন তখন 2 বছর বিক্রি করতে যাবা, তখন 6,000 টাকা দিবে। এই যে 2,000 টাকা নাই, এটা কি হলো? এটা অদৃশ্যমান একটা লেনদেন, ঠিক আছে? এটা অবচয়। ঐতিহাসিক ঘটনা, পূর্বে ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে ঐতিহাসিক লেনদেন বলে। ভবিষ্যতের ঘটনাও আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে লেনদেন বলে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাড়তি সঞ্চিতি। অনাদায়ী পাওনা হচ্ছে এই যে আমরা ধার দেয় না মানুষকে, এই ধার দেওয়ার পরে অনেক মানুষ টাকা ফেরত দেয় না। এর কারণে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি করি, অনাদায়ী পাওনা একটা হিসাব করি, সেই হিসাবে টাকা জমা রাখি। যদি কখনো কেউ এই টাকা ফেরত না দেয়, তাহলে ওইখান থেকে আমরা এই ব্যবসায়ীকে সেই টাকা দেই, যাতে ব্যবসায়ের ক্ষতি না হয়। চলো পরবর্তী। তো এখন আমরা শিখবো হিসাব সমীকরণ। তা হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। তোমরা সবসময় মধ্যে রাখবে একটা প্রতিষ্ঠানের সম্পদ এবং সেই প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্ত্ব এক সমান হবে, ঠিক আছে? এই লেনদেন, এটা হলো হিসাব সমীকরণ। এটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, তাহলে পরবর্তী ক্লাস অবশ্যই দেখবা। তো হিসাব সমীকরণের উদাহরণ এখানে কয়েকটা। নগদে আসবাবপত্র ক্রয়। তো নগদে আসবাবপত্র ক্রয় করার কারণে সম্পদ, আসবাবপত্র বেড়ে গেল, আবার সম্পদ কমে গেল। তো সম্পদ একবার বাড়লো, একবার কমে গেল। বাকিতে পণ্য ক্রয়। তো বাকিতে যেহেতু পণ্য ক্রয় করেছে, এখানে আমার 5,000 বাড়লো। তোমার 5,000 যোগ হবে 5,000 টাকা, যে কয় টাকা দিয়ে কিনছি সেই কয় টাকা, এবং আমার বাকি পণ্য যেহেতু ক্রয় করছি সেটা নগদে, সেই কয় টাকা, মানে নগদে না, আমার পণ্য সে কয় টাকা যোগ হবে, সম্পদে যে কয় টাকা যোগ হবে। তো মালিকের মূলধন বিনিয়োগ। তো মালিকের যখন মূলধন বিনিয়োগ করে, তখন মালিকের মূলধন বিনিয়োগ করে মালিকানা সত্ত্বে যাবে সেই টাকা এবং সম্পদে যাবে সেই টাকা, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার হিসাব সমীকরণ। সবসময় সম্পদ এবং ওই পাশে দায় এবং মালিকানার সাথে যোগ করলে সম্পদ এবং ওই দুটা সমান হবে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, এখানে সব ঘটনার লেনদেন নেই, যাক আমরা আগে থেকে দেখে আসছি। সব ঘটনার লেনদেন নেই, শুধু আর্থিক অবস্থার পরিবর্তনকারী ঘটনায় লেনদেন। লেনদেন দুই প্রকার লেনদেন হয়ে থাকে, একটা হলো বাহিক পক্ষ, একটা হলো অভ্যন্তরীণ, ঠিক আছে? এর 6টি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এই লেনদেনের কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য। 6টা বৈশিষ্ট্য কি কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, দৃশ্যমানতা এবং ঐতিহাসিক ঘটনা। এরপর হচ্ছে হিসাব সমীকরণ সর্বদা সমান হয়। যা আমি তোমাকে আগেই বলেছি, প্রতিটি লেনদেনে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিক সত্ত্ব অটুট থাকে। মানে সমানের এই পাশ এবং সমানের ওই পাশ সবসময় সমান হয়। যদি কখনো এই পাশ বেশি বা কম হয়ে গেছে, তাহলে অবশ্যই বুঝবা যে তোমার অঙ্কে একটু ভুল আছে। তো খেয়াল রাখবা। তো চলো, তো আজকে আমরা কি কি শিখলাম? লেনদেনের সংজ্ঞা ও অর্থ। তো লেনদেনের সংজ্ঞা অর্থ আবার আবার আমরা দেখি। লেনদেন লেনদেন হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, যা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে। সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। বাহিক ও অভ্যন্তরীণ লেনদেন। লেনদেন লেনদেন দু ধরনের হয়ে থাকে, একটা হলো বাহিক লেনদেন, একটা অভ্যন্তরীণ লেনদেন। বাহিক লেনদেন হলো দুটি প্রতিষ্ঠানের সাথে লেনদেন হয়। অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে একটি প্রতিষ্ঠানের ভিতরকার লেনদেন, ঠিক আছে? লেনদেনের 6টি বৈশিষ্ট্য আছে, যা আমরা একটু আগে বললাম। এবং হিসাব সমীকরণটা সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব সব সময় সমান হয়। তো আমি এই বিষয় নিয়ে একটা অঙ্ক করাবানি। তো তোমরা অবশ্যই সেই ক্লাসটা করবা। তা পরবর্তী ক্লাসে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ক্লাসটি করার জন্য। এই ক্লাসটিতে কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে। আর এই অধ্যায়টি হিসাব বিজ্ঞানের ভিত্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।